পশ্চিমবঙ্গ হচ্ছে একটা স্ক্যাম এনরিচমেন্ট স্টেট, মানে পশ্চিমবঙ্গের সমস্ত সেক্টরের মধ্যে তুমি স্ক্যাম খুঁজে পাবে। সেটা তুমি এডুকেশন সেক্টর হোক, সেটা ফুড ডিপার্টমেন্ট হোক, কিংবা কয়লা ডিপার্টমেন্ট হোক, যে কোনো ডিপার্টমেন্টে তুমি পিক আউট করো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু তুমি একটা স্ক্যাম খুঁজে পাবে। আর এরকমই একটা রিসেন্টলি একটা স্ক্যাম কিন্তু যুবভারতীর মাঠে হয়ে গেল, যেটা আমরা সবাই কম বেশি জানি। সাধারণ মানুষ টিকিট কেটেছিল যুবভারতীতে মেসিকে দেখার জন্য, তারা কিন্তু মেসির এক ঝলকও দেখতে পারেনি, যেটা কিন্তু একটা বড় মাপের স্ক্যাম হয়েছে। আর এরকমই একটা স্ক্যাম পশ্চিমবঙ্গে আমরা সবাই কম বেশি জানি, সেটা হচ্ছে 100 দিনের যে কাজের টাকা, সেই টাকা নিয়ে স্ক্যাম। 10,000 টাকা আমার বইয়ে ঢুকেছে, 10,224 টাকা, 4,000 টাকা আমি তুলে নিয়েছে স্বপন মাঝি। যে টাকা নিয়ে ফের উঠল দুর্নীতির অভিযোগ উঠেছে জব কার্ড হোল্ডারদের থেকে কাটমানি নেওয়ারও। উত্তর 24 পরগনার শুটিয়ার পর এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার কুলপি। আর এই 100 দিনের কাজের টাকা নিয়ে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে যে দীর্ঘদিনের ঝামেলা, সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 100 দিনের বকেয়া টাকা নিয়ে একটা বড় সড়ো অ্যামাউন্টের টাকা দীর্ঘদিন ধরে কিন্তু দাবি করে আসছে। কিন্তু 2022 সালের পর থেকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সেই টাকা কিন্তু আটকে রেখেছে। অর্থাৎ স্টেট গভর্নমেন্টের যেটা পাওনা টাকা, কর্মচারী যারা কাজ করেছে 100 দিনে তাদেরকে দেওয়ার উদ্দেশ্যে, সেই টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছিল, কিন্তু সেই টাকা দেয়নি। কারণ স্টেট গভর্নমেন্টের কাছে ট্রান্সপারেন্সি চেয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে কোথায় কত ফান্ডিং খরচ হয়েছে তার ক্লিয়ার কাট হিসাব দিতে বলা হয়েছিল স্টেট গভর্নমেন্টের কাছে, বা কোন জব হোল্ডার কতটা পরিমাণ কাজ করেছে তার ক্লিয়ার কাট হিসাব কিন্তু দিতে চেয়েছিল কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, যার হিসাব কিন্তু স্টেট গভর্নমেন্ট ঠিকমতো দিতে পারেনি। আর যেটা হচ্ছে সব থেকে বড় কারণ, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট 100 দিনের কাজের টাকা কিন্তু হোল্ড করে রেখেছিল এতদিন অব্দি। শেষ পর্যন্ত মামলা গড়ায় কিন্তু হাইকোর্টে, এবং হাইকোর্ট থেকে মামলা গড়িয়ে যায় সুপ্রিম কোর্টে, দিয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করা হয় যে টাকা রিলিজ করার জন্য সেন্টারকে। কিন্তু এটা কিন্তু সেন্টারকে ডাইরেক্ট অর্ডার নয়, এটা কিন্তু দুটো পার্টি, মানে স্টেট পার্টি আর সেন্ট্রাল গভর্নমেন্ট, দুজনকে ডেকে কিন্তু তাদের মধ্যে একটা মীমাংসায় আসার জন্য বলা হয়। ওই সাধারণ মানুষ যারা কিন্তু কিছু হলেও কাজ করেছিল তাদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে। তোমার পাড়ায়, তোমার আশেপাশে যদি তুমি খোঁজো, তাহলে তুমি দেখতে পাবে বহু লোক মৃত, তাদের নামে কিন্তু জব কার্ড চলছে। পাড়ার যারা লোকাল লিডার, তারা সেই কার্ডগুলো নিয়ে যাচ্ছে, দিয়ে তোমাদের আশ্বাস দিয়ে দিচ্ছে যে তোমাদের ব্যাংকে কিছু টাকা ঢুকে যাবে, আর কিছু টাকা কিন্তু আমাকে দিতে হবে। এইরকম একটা শেয়ারিং বিজনেস 100 দিনের কাজের টাকাটা নিয়ে করছে, যেটা কিন্তু সোসাইটিটাকে উন্নয়ন করার কাজে কিন্তু ব্যবহার হওয়ার কথা ছিল, সেই টাকাটাকে কিন্তু এরকম নয়ছয় করছে। আর যেই কারণে, আর শুধু ওয়েস্ট বেঙ্গল বলে নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরের রাজ্যগুলোতেও কিন্তু কম বেশি স্ক্যাম কিন্তু হয়েছে। সমস্ত রাজ্যেই কিন্তু কম বেশি স্ক্যাম হয়েছে, সমস্ত রাজ্যেই কিন্তু কম বেশি ভুয়ো যা জব কার্ড হোল্ডার সেগুলো কিন্তু পাওয়া গেছে, শুধু ওয়েস্ট বেঙ্গল বলেই নয়। আর এই 100 দিনের কাজে স্বচ্ছতা আনতে আর সেন্টার থেকে স্টেট গুলোকে যে ফান্ড দেওয়া হয় 100 দিনের কাজের পারপাস, সেটা যেন সঠিকভাবে ইউটিলাইজ করা হয়, বা ডিপলি যেন সেন্ট্রাল গভর্নমেন্ট মনিটর করতে পারে। যেই কারণে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট লোকসভায় একটা নতুন আইন অলরেডি পাস করেছে, যেটা এক্সিস্টিং যে আইনটা রয়েছে সেই আইনটাকে কিন্তু রিপ্লেস করবে। আর নতুন আইনটা হলো ভিবি গ্রামজি বিল 2025, যেটা এক্সিস্টিং যে আইন সেটা হচ্ছে MGNREGA এই অ্যাক্টটাকে রিপ্লেস করবে। এতদিন যে 100 দিনের কাজ হয়ে এসছে, সেটা কিন্তু একটা আইন মেনেই হয়ে এসছে, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট করেছিল কংগ্রেস আমলে, যেটা হচ্ছে 2005 সাল থেকে করে এসেছিল। সেটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই যে আইনটা বললাম, এই আইন অনুযায়ী কিন্তু 100 দিনের কাজ হতো। এই আইনে কি বলা হয়েছিল, মানে যেটা কংগ্রেস আমল 2005 সালে কংগ্রেস গভর্নমেন্ট পাস করেছিল, তখন কিন্তু এই পুরো 100 দিনের কাজের যে ফান্ডিং, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বহন করতো, মানে 100%ই সেন্ট্রাল গভর্নমেন্ট করতো। কিন্তু নতুন আইনে কি বলা হচ্ছে, নতুন আইনে বলা হচ্ছে যে 60% ফান্ড কিন্তু সেন্টার করবে, 40% ফান্ড কিন্তু এই 100 দিনের যে আইনটা নতুন এসছে সেটাই কিন্তু রাজ্য সরকার দেবে, মানে 60% দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, 40% দেবে স্টেট গভর্নমেন্ট। আগের যেটা আইন ছিল মানে 100 দিনের কাজের জন্য, সেই আইনে যেটা মেটেরিয়ালস, মানে এই 100 দিনের কাজের সঙ্গে জড়িত যে মেটেরিয়ালস গুলো, যেমন হচ্ছে ঝুড়ি বলো, কোদাল বলো, বা আরো যে সমস্ত তিরপল বলো, এই যে ইনস্ট্রুমেন্ট গুলো সেগুলো মানে কিনতে হতো, সেই ফান্ডিংও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট করতো 75%। ভালো করে বুঝবে, 75% মেটেরিয়াল কস্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট করতো, আর 25% কিন্তু তখন ওই আইন অনুযায়ী স্টেট গভর্নমেন্ট দিত। কিন্তু এখন তুমি দেখতে পাবে যে পাড়ায় যখন 100 দিনের কাজ হয়, সেই সময় কিন্তু তোমাকে এটা বলা হচ্ছে যে তুমি ঝুড়ি নিয়ে আসবে, তুমি কোদাল নিয়ে আসবে, বা
তুমি তোমার বাড়ি থেকে এই দাটা নিয়ে আসবে, অথচ এইগুলোর কিন্তু ফান্ডিং কিন্তু করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ এটা ঘূর্ণাক্ষর টের পায়নি। তাহলে এই ফান্ডিং এর টাকাটা গেল কোথায়? তাহলে যদি ফান্ডিং করা হয় তাহলে সাধারণ মানুষকে কেন বলা হচ্ছে তুমি বাড়ি থেকে এই ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে আসো? অথচ ইনস্ট্রুমেন্টের জন্য তোমরা জানলে অবাক হয়ে যাবে, 25,000 কোটি টাকার মতো মানে এই যে আর্থিক বর্ষ তার আগের আর্থিক বর্ষ কিন্তু স্যাংশন হয়েছে অলরেডি। 25,000 কোটি টাকা মানে শুধুমাত্র ওই মেটেরিয়ালস পারচেসের জন্যই। নতুন আইন অনুযায়ী কিন্তু বছরে 60 দিন কিন্তু কোনো কাজ কর্মচারীরা পাবে না, মানে 365 দিনের মধ্যে 60 ডেজ কিন্তু কোনো কাজ কিন্তু হবে না। কখন হবে না? যখন ফসল বোনা হবে আর যখন ফসল তোলা হবে। আগের আইনে বলা হয়েছে কিন্তু সাধারণ মানুষ 100 দিন কাজ পাবে, কিন্তু নতুন আইনে বলা হচ্ছে তারা 125 দিন কাজ পাবে। আগের আইনে বলা হয়েছে যে টাকা 15 দিন অন্তর অন্তর পেমেন্ট করতে হবে, আর নতুন আইনে বলা হচ্ছে টাকা প্রত্যেক 7 দিন অন্তর অন্তর কিন্তু পেমেন্ট করতে হবে। ভিডিও করার মেন উদ্দেশ্য হলো এই যে 100 দিনের কাজের পরিবর্তে 125 দিনের যে বিলটা সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের যে লোকসভা সেখানে যে পাশ করলো, সেই বিলটাকে ডিকোড করে সাধারণ মানুষের কাছে রাখতে হয়েছে, যাতে করে তারা বিলটার প্রত্যেকটা পার্ট ভালো করে বুঝতে পারে, বিলটার বাস্তব লাইফে কি অ্যাপ্লিকেবিলিটি বা বিলটা তাদের জীবনে ব্যক্তিগত জীবনে যে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা কিন্তু তারা যেন পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে শেখে, যাতে করে তারা তাদের যে বাস্তবিক লাইফ সেখানে যেন তারা না ঠকেন, আর দেশ আর জাতিটাকে ভালো করে জানতে শেখেন, আর ভবিষ্যতে সঠিক নেতা নির্বাচন করতে শেখেন। যারা সাধারণ মানুষ মাঠে খেটে খান, যারা কৃষক শ্রেণীর মানুষ, যারা শ্রমজীবী মানুষ, মানে এই যে টোটো চালান, অটো চালান বা বাস রিক্সা চালান, বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত সাধারণ মানুষ, তারা লোকসভায় একটা বিল পাস হচ্ছে, সেই বিলটা কি বলতে চাইছে এসব নিয়ে কিন্তু কোনো ভ্রুক্ষেপই নেই, তাদের কিন্তু ওইসব জানারও সময় নেই, দেখারও সময় নেই। তারা কিন্তু বেসিক যেটা সাধারণ মানুষের মুখে মুখে প্রচলন হয়ে আসছে সেই কথা শুনে শুনে একটা পারসেপশন, একটা আইডিয়া ডেভেলপ করে ফেলেন, আর সেই তাদের যে ব্রেন ওয়াশ করা হয়, সেই ব্রেন ওয়াশের ফলে তারা একটা নির্দিষ্ট নেতা বা নির্দিষ্ট পার্টির সম্বন্ধে একটা কনসেপ্ট ডেভেলপ করে ফেলে। তারা এমনকি জানতেও চেষ্টা করেন না যে তাদের যে কনস্টিটিউয়েন্সি, সেই কনস্টিটিউয়েন্সিতে পার্টির যে মেম্বারটা দাঁড় করেছে সেই মেম্বারটার নাম কি, তার ব্যাকগ্রাউন্ড কি, তার নামে কোনো ক্রাইম কেস রয়েছে কিনা, তার নামে কোনো মানে কোনো ধরনের রেকর্ড আছে কিনা থানায়, সেসব কোনো জানার দরকারই পড়ছে না তাদের। তারা জাস্ট পার্টিটাকে দেখে ভোট দিয়ে দিচ্ছে। কিন্তু তাদের কাছে এই যে বিলগুলো পাস হচ্ছে, সেই বিলগুলোকে আমি পৌঁছে দিতে চাইছি খুব সহজ আকারে, যাতে করে তারা বুঝতে শিখুক যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট তাদের জন্য কি করছে, আর কোন গভর্নমেন্ট তাদের জন্য কতটা কাজ করছে, কোন নেতা বা কোন পার্টিটা তাদের জন্য বেস্ট, এই নলেজটা তাদের মধ্যে ডেভেলপ করতে যাচ্ছে, যাতে করে তারা ভবিষ্যতে একটা সুন্দর ভারতবর্ষ গঠনের কাজে এগিয়ে যেতে পারে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো।